Today we'll be starting with a new chapter, respiration in plants. Now, what do we mean by respiration? Respiration is basically a catabolical process of release of energy from simple sugar glucose for carrying out our different activities of the life. That is, plant যখন respire করে, it oxidizes the glucose molecule and produces energy along with some byproducts. Byproducts এর মধ্যে কার্বন ডাই অক্সাইড হতে পারে, ওয়াটার হতে পারে। এবার রেসপিরেশনটা শুধুমাত্র প্লান্টসে তো হয় না, হিউম্যানসেও হয়, ডিফারেন্ট অ্যানিমালসেও হয়, লোয়ার লেভেল অর্গানিজমসদের মধ্যেও। তো আমরা এই চ্যাপ্টারে ডিটেলস অফ রেসপিরেশনটা শিখবো, ডিফারেন্ট টাইপস অফ রেসপিরেশনাল প্রোডাক্টস এটসেট্রা। রেসপিরেশনের ডেফিনেশনটা তাহলে একটু লিখে নাও। ইট ইজ আ ক্যাটাবলিক্যাল প্রসেস, ক্যাটাবলিক প্রসেস of releasing energy from simple সুগার। সিম্পল সুগার মানে হচ্ছে এখানে বেসিক্যালি গ্লুকোজের কথা বলা হচ্ছে। ফর ক্যারিং আউট লাইফ প্রসেসেস। লাইফ প্রসেসেস এর মধ্যে কি পড়ে বলো? লাইফ প্রসেসের মধ্যে পড়ে ব্রিদিং, রেসপিরেশন, ডাইজেশন এটসেট্রা এটসেট্রা। এবার এখানে আমরা যেহেতু প্রাইমারিলি রেসপিরেশন ইন প্লান্টস পড়বো, তাই প্লান্টস এর ডিটেলস নিয়ে আমরা এখানে ডিসকাস করবো। আচ্ছা, ক্যাটাবলিক প্রসেস কথাটার মানে কি? এখানে ক্যাটাবলিক প্রসেসের মিনিংটা একটু লিখে নাও। এটা হচ্ছে ব্রেকডাউন অফ কমপ্লেক্সেস। অ্যানাবলিক প্রসেস হচ্ছে প্রোডাকশন অফ সাবস্টেন্সেস, আর ক্যাটাবলিক প্রসেস মানে হচ্ছে ব্রেকিং ডাউন অফ সাবস্টেন্সেস। তাহলে ক্যাটাবলিক প্রসেস মানে আমরা কি লিখতে পারি শর্টে? ব্রেকডাউন of simple or complex substances. ঠিক আছে? আচ্ছা, এবার রেসপিরেশনে প্রাইমারিলি অ্যাকচুয়ালি ক্যাটাবলিক্যাল প্রসেস মানে হচ্ছে ডিস্ট্রাকটিভ ইন নেচার। ঠিক আছে, ইট ইজ এ ডিস্ট্রাকটিভ প্রসেস। কেন ডিস্ট্রাকটিভ বলা হচ্ছে? এই যে গ্লুকোজ মলিকিউলটাকে ভেঙে ফেলছে, তাই জন্য ডিস্ট্রাকটিভ বলা হচ্ছে। ক্যাটাবলিক প্রসেসের উল্টো প্রসেসটা কি তাহলে? অ্যানাবলিক প্রসেস বা অ্যানাবলিজমও বলতে পারো। অ্যানাবলিক প্রসেস, অ্যানাবলিক প্রসেসটা হচ্ছে কি কনস্ট্রাকটিভ প্রসেস। যেমন ফটোসিনথেসিস, এখানে গ্লুকোজ প্রোডাকশন হচ্ছে, নতুন সাবস্টেন্সেস তৈরি হচ্ছে বাইরে থেকে জিনিসপত্র কালেক্ট করে। ইটস এ কনস্ট্রাকটিভ প্রসেস। আর এটাকে বায়োসিনথেটিক প্রসেসও বলতে পারো। অ্যানাবলিক প্রসেসে এনার্জি লাগে, ইট রিকোয়ার্স এনার্জি। ওকে, অ্যানাবলিক প্রসেস রিকোয়ার্স এনার্জি, আর ক্যাটাবলিক প্রসেস থেকে এনার্জি প্রোডাকশন হয়। অ্যানাবলিক প্রসেস কনজিউমস এনার্জি, আর ক্যাটাবলিক প্রসেস gives out energy. ওকে, না এখানে আমরা যদি ওভারঅল রেসপিরেশনের একটা রিয়াকশন লিখি, নর্মাল রেসপিরেশনে রিয়াকশনটা হচ্ছে তোমার ধরো গ্লুকোজ, গ্লুকোজের ফর্মুলা আমরা কি জানি? C6H12O6। এটা অক্সিজেনের প্রেজেন্সে ব্রেকডাউন করে। ঠিক আছে, ব্রেকডাউন করে তৈরি করে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড, ওয়াটার, আর তার সাথে এনার্জি। রিয়াকশনটাকে যদি আমরা ব্যালেন্স করি, এখানে C6 আছে, তাহলে এখানে 6CO2 হয়ে যাবে। অক্সিজেন এখানে 6টা আছে, এখানে 12টা। এটাকে ব্যালেন্স করার জন্য অক্সিজেনকে আমরা এখানে 6 করব, আর ওয়াটারও এখানে হয়ে গেছে 12টা, তাহলে এর সামনে আমরা 6 করে দিলে 12 হয়ে যাবে। রাইট? তাহলে এখানে কি কি দেখতে পাচ্ছি? গ্লুকোজের ব্রেকডাউন হচ্ছে। ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ব্রেকডাউন
অফ গ্লুকোজ। ঠিক আছে, এবার গ্লুকোজের ব্রেকডাউনটা দুটো মেজর স্টেপে হয়। ফার্স্ট স্টেপটাকে বলা হয় গ্লাইকোলাইসিস। ঠিক আছে, গ্লাইকো কথাটার মানে হচ্ছে গ্লুকোজ থেকে আসছে, আর লাইসিস কথাটার মানে হচ্ছে গিয়ে ব্রেকডাউন। এই গ্লাইকোলাইসিসের প্রসেসটাতে কি হয়, গ্লাইকোলাইসিসের প্রসেসটাতে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড অব্দি কনভার্সন। এই কাজটা হয় হচ্ছে, লোকেশন যদি আমি লিখি, এই কাজটা হয় হচ্ছে গিয়ে সাইটোপ্লাজম। আমি ছবিটা এঁকে দিচ্ছি, সাইটোপ্লাজম। তারপর সাইটোপ্লাজম থেকে এই পাইরুভিক অ্যাসিডটা ঢুকে যায় মাইটোকন্ড্রিয়াতে। মাইটোকন্ড্রিয়াতে একটা কমপ্লেক্স রিয়াকশনের মাধ্যমে, এটাকে বলা হয় ক্রেবস সাইকেল। এটা তোমরা হায়ার ক্লাসে যে পড়বে, সেখানে এই পাইরুভিক অ্যাসিড থেকে কনভার্সনটা ফাইনালি কমপ্লিটেড হয় ইনটু CO2, H2O and energy in the form of ATP। এটা তাহলে কোথায় হচ্ছে, এটা হচ্ছে কিন্তু মাইটোকন্ড্রিয়াতে। ঠিক আছে, তাহলে কি করলাম, একটা সেলের ভেতরে যখন ব্লাড বা টিস্যু ফ্লুইডটা তোমার গ্লুকোজ গুলোকে এনে পৌঁছে দিচ্ছে, এই সেলের তো এটা সাইটোপ্লাজম, সেল মেমব্রেন রয়েছে, এটা হচ্ছে সেল মেমব্রেন, আর এটা হচ্ছে গিয়ে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের মধ্যে কি হচ্ছে বল, গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড অব্দি কনভার্সনটা হচ্ছে। তারপরে এখানে আছে মাইটোকন্ড্রিয়া। এই পাইরুভিক অ্যাসিডটা ইজ গেটিং ইনসাইড দ্য মাইটোকন্ড্রিয়া, অ্যান্ড মাইটোকন্ড্রিয়া থেকে পাইরুভিক অ্যাসিডটা ইজ গেটিং কনভার্টেড ইনটু এটিপি, যেটা আমাদের সব থেকে বেশি প্রয়োজনীয় কাজ এখানে। এবং কিছু সেলুলার কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার ভেপার তৈরি হচ্ছে। ওয়াটারটা নানান রকম ভাবে কাজে লেগে যাচ্ছে, আর কার্বন ডাইঅক্সাইডটা তোমার ইট ইজ গেটিং রিইউজড। ঠিক আছে, অনেক রকম পদ্ধতিতে এটাকে কাজে লাগিয়ে দেওয়া হচ্ছে বা রিলিজ করে দেওয়া হচ্ছে, রাইট। এবার এই রিয়াকশন গুলো না কমপ্লেক্স রিয়াকশন, গ্লাইকোলাইসিস ইট কন্টেইনস মাল্টিপল স্টেপস। প্রত্যেকটা স্টেপস এর জন্য স্পেসিফিক এনজাইমস থাকে। ইচ ব্রেকডাউন স্টেপ ইজ ডিউ টু আ পার্টিকুলার এনজাইম। ঠিক আছে, আচ্ছা, এই এটিপির ফুল ফর্ম আমরা অলরেডি জানি, তবু আর একবার লিখছি। এর ফুল ফর্ম হচ্ছে অ্যাডেনোসাইন ট্রাইফসফেট। ঠিক আছে, অ্যাডেনোসাইন ট্রাইফসফেট। নাও হোয়াট ইজ দিস এটিপি? এটিপি এটাকে বলা হয় তোমার এনার্জি কয়েন। হুম, ঠিক আছে, আচ্ছা। এবার যখন এই এটিপি হিসেবে এনার্জিটা আমাদের সেল বা আমাদের বিভিন্ন টাইপের বডির মেটাবলিজম বা অ্যাক্টিভিটিজের ফর্মে ইউটিলাইজড হয়ে যায়, দিস এটিপি ইজ কনভার্টেড ইনটু এডিপি। হুম, এটিপিটা কিসে কনভার্টেড হয়ে যায়, এডিপি। এডিপির ফুল ফর্ম কি? এটা যদি অ্যাডেনোসাইন ট্রাইফসফেট হয়, এটা হবে অ্যাডেনোসাইন ডাইফসফেট। এটা একসাথে, হ্যাঁ, অ্যাডেনোসাইন ডাইফসফেট। ঠিক আছে, and again when more energy is available by further breakdown of glucose, তখন আবার যখন আবার এনার্জি প্রোডাকশন হচ্ছে, তখন আবার এডিপিটা ইটস গেটিং কনভার্টেড ইনটু এটিপি। দিস ইজ এ সাইক্লিক প্রসেস। ঠিক আছে, একটা মলিকিউল অফ গ্লুকোজ, ওয়ান মলিকিউল অফ গ্লুকোজ, হ্যাঁ, এটা আমরা পরে শিখবো আবার। ওয়ান
molecule of glucose on complete oxidation মানে এই গ্লাইকোলাইসিস বা ক্রেবস সাইকেলের প্রসেসটা পুরোপুরি কমপ্লিট হওয়ার পর অন কমপ্লিট অক্সিডেশন yields 38 molecules of ATP. Okay. এখানে আমাদের এবার কয়েকটা জিনিসপত্র শিখতে হবে যে দেখো আমরা ছোটবেলা থেকে সেই কম্বাশনের প্রসিডিওর পড়েছিলাম না। কম্বাশনও তো অক্সিজেনের প্রেজেন্সে যে কোনো জিনিসকে পোড়াকে বলা হয় কম্বাশন। তাহলে রেসপিরেশনও তো অক্সিজেনের প্রেজেন্সেই হচ্ছে এবং ব্রেকডাউন অফ কমপ্লেক্স মলিকুলার সাবস্টেন্সেস হচ্ছে। তাহলে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন কম্বাশন অ্যান্ড বার্নিং? দেখো আমি যদি একটু ট্যাবুলার ফর্মে এটাকে দেখাই, রেসপিরেশন অ্যান্ড বার্নিং অথবা কম্বাশনের মধ্যে বেসিক ডিফারেন্সটা হচ্ছে রেসপিরেশন একটা সিঙ্গেল স্টেপের না, ইট ইজ আ সিরিজ অফ কেমিক্যাল স্টেপস, সিরিজ অফ কেমিক্যাল স্টেপস। আর বার্নিং বা কম্বাশন ইটস এ সিঙ্গেল স্টেপ প্রসেস। ঠিক আছে, ঝট করে হয়ে যায়, সিঙ্গেল স্টেপ প্রসেস। ধর তুই পেপার পোড়াচ্ছিস, পেপারটা চট করে বার্ন করবি, ইট উইল কনভার্ট ইটসেলফ ইনটু অ্যাশ এন্ড কার্বন ডাইঅক্সাইড এন্ড রিলিজ সাম হিট এন্ড লাইট এনার্জি, রাইট? কোনো কমপ্লেক্সিটিস, কোনো কেমিক্যালস ইনভলভ নেই, বায়োকেমিক্যাল প্রসেস তো নয় এটা। ঠিক আছে, তাহলে এটাতে এনজাইমস আর রিকোয়ার্ড। এখানে তো কোনো এনজাইমস এর প্রয়োজনই নেই। হ্যাঁ, এটা হচ্ছে হিট ইজ রিকোয়ার্ড, তাই না? বার্ন করতে হবে। নেক্সট, রেসপিরেশনে ইট ইজ আ বায়োকেমিক্যাল প্রসেস, and it is a physiochemical process. Next, respiration energy is liberated in the form of ATP and some amount of heat. Energy released in the form of adenosine triphosphate ATP and some heat, কিছুটা হিটেও কনভার্টেড হয়, যেটা আমরা পরে এক্সপেরিমেন্টে দেখব। আর এইখানে কিন্তু এনার্জি ইজ রিলিজড in the form of heat and light. তাহলে এইখানে কোনো লাইট রিলিজড হচ্ছে না, নো লাইট রিলিজড। এখানে তো লাইট এনার্জি রিলিজ হচ্ছে, লাইট ইজ প্রডিউসড, রাইট? আচ্ছা, এটা সেলের ভেতরে হয়, এটাকে সেলুলার প্রসেস বলতে পারি। আর এটা হচ্ছে কি তোমার নন সেলুলার প্রসেস, রাইট? এটা বডি টেম্পারেচারই হয়, এটার জন্য হাই ইগনিশন টেম্পারেচার দরকার হয়। অকার্স at body temperature আর occurs high temperature, যেটাকে বলা হয় at ignition point.
এই ছিল আমাদের এই অবধি টপিক। এবার নেক্সট আমাদের যেটা শিখতে হবে যে এই যে রেসপিরেশনটা হওয়ার জন্য আমরা দেখলাম একটাই র মেটেরিয়াল প্রয়োজন, সেটা হচ্ছে কি অক্সিজেন। তাহলে অক্সিজেনটা পাচ্ছে কোথা থেকে? সোর্স অফ অক্সিজেন তো আমাদের এয়ার। এয়ার থেকে অক্সিজেন ঢুকছে কোন ইনলেটস দিয়ে? ইনলেটস গুলো কি কি? ইনলেটস গুলো হচ্ছে স্টোমাটা। কোথায় থাকে? ইন লিভস। আর কি কি? লেন্টিসেলস থাকে, ছোট 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 পোর্স বার্কের উপরে থাকে গাছে। এক সেকেন্ড দ্বারা। লেন্টিসেলস, এটা থাকে ইন স্টেম। এছাড়াও জেনারেল সারফেস, তো রুটস ফুটস এইখান থেকেও মাঝে মাঝে অক্সিজেন ঢোকে। হুম, জেনারেল সারফেস অফ দ্য রুটস। ওকে। আচ্ছা, রেসপিরেশন কিন্তু সারাদিনই হয়। ফটোসিনথেসিস যেমন সকালবেলা হয়, বিকেলবেলা সূর্যাস্ত হয়ে যাওয়ার পর থেকে আর ফটোসিনথেসিস হয় না। রেসপিরেশন ক্যান অফার এনি টাইম অফ দ্য ডে। ওকে। এবার আমরা আসবো ডিফারেন্ট টাইপস অফ রেসপিরেশন। একটা টাইপ অফ রেসপিরেশন হয় ইন দ্য প্রেজেন্স অফ অক্সিজেন, আরেকটা টাইপ অফ রেসপিরেশন হয় ইন দ্য অ্যাবসেন্স অফ অক্সিজেন। তাহলে হোয়াট আর দ্য টু টাইপস অফ রেসপিরেশন? একটা হচ্ছে এয়ারোবিক রেসপিরেশন। এয়ারোবিক রেসপিরেশন মানে যেই রেসপিরেশনটা অক্সিজেনের প্রেজেন্সে হয়, ইন প্রেজেন্স অফ অক্সিজেন। ঠিক আছে। কি হচ্ছে এখানে? যে রিয়াকশনটা একটু আগে লিখলাম, গ্লুকোজ অক্সিজেনের প্রেজেন্সে ব্রেকডাউন করছে টু ফর্ম 6CO2 প্লাস 6H2O প্লাস এটিপি। এতক্ষণ আমরা এনার্জি লিখছিলাম, এখন লিখবো 38 এটিপি। 1 মোল অফ গ্লুকোজ ব্রেকডাউন করে, একটা মলিকিউল অফ গ্লুকোজ ব্রেকডাউন করে 38 এটিপি এনার্জি রিলিজ করে। এই এনার্জি কিছুটা এটিপির ফর্মে রিলিজ হয়, আর কিছুটা বললাম একটু আগে হিটের ফর্মেও রিলিজ হয়। ঠিক আছে। আচ্ছা, এটাকে অক্সিবায়োটিক রেসপিরেশনও কিন্তু বলা যেতে পারে না? অক্সিবায়োটিক রেসপিরেশনও বলা যেতে পারে, রাইট? এবার অ্যানারোবিক রেসপিরেশনে কি হয়? অ্যানারোবিক, দেখো এই এয়ারোবিক রেসপিরেশনটা কাদের কাদের মধ্যে হয়? প্লান্টসে হয়, হ্যাঁ, নর্মাল যে কোনো প্লান্টসের মধ্যে হয়। আমাদের বডির মধ্যে এই রেসপিরেশনটাই হয়। গ্লুকোজ ব্রেকস ডাউন ইনটু অক্সিজেন, সরি, গ্লুকোজ ইন প্রেজেন্স অফ অক্সিজেন ব্রেকস ডাউন ইনটু কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার অ্যান্ড এটিপি, রাইট? তাহলে এগুলো সমস্ত হায়ার লেভেল অফ অর্গানিজমসে হয়। এবার অ্যানারোবিক রেসপিরেশন কাকে বলে? দেখো, অ্যানারোবিক রেসপিরেশন প্লান্টসদের বডিতে আলাদা রকম করে হয়, অ্যানিমালসদের বডিতে আলাদা রকম করে হয়। তাহলে অ্যানারোবিক রেসপিরেশনটা আমি একটু ডান দিকে চেপে লিখছি, এই জায়গাটাতে একটা ডায়াগ্রাম করা আছে। অ্যানারোবিক রেসপিরেশন কথাটার মানে হচ্ছে ইন অ্যাবসেন্স। অ্যানারোবিক মানে ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন। এটা ব্রেকডাউন করে কি তৈরি করে? গ্লুকোজ তো অক্সিজেন পাচ্ছে না ব্রেকডাউন করার জন্য, এটা ব্রেকডাউন করে তৈরি করে হচ্ছে ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহল অ্যালং উইথ কার্বন ডাইঅক্সাইড। আর এটিপি তো রিলিজ করে, কিন্তু এখানে এনার্জি প্রডিউসটা খুবই কম, দেখ 2 এটিপি। এয়ারোবিক প্রসেসে কত এটিপি রিলিজ হচ্ছে বল? 38 এটিপি। একটা গ্লুকোজ ব্রেকডাউন করে ইট ইজ রিলিজিং 38 এটিপি, আর এখানে একটা গ্লুকোজ ব্রেকডাউন করে ইট ইজ রিলিজিং 2 এটিপি। ওকে। আচ্ছা, অ্যানারোবিক রেসপিরেশন যদি অ্যানিমালসদের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে কিন্তু ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। এখানে যেমন ইথাইল অ্যালকোহল তৈরি হচ্ছে, এটা একটু ব্যালেন্স করে নিই তারপরে বলছি। এটাকে কি বলবো? ইথানল। হুম।
তাহলে অ্যানারোবিক্যালি প্লান্টস রেসপায়ার যদি করে, বা লোয়ার ব্যাকটেরিয়া কিছু ফাঙ্গি আছে যারা এই অ্যানারোবিক্যালি রেসপায়ার করে, তারা কি প্রডিউস করবে বলো? ইথানল তৈরি করবে অ্যালং উইথ কার্বন ডাইঅক্সাইড এন্ড 2 ATP। খুব কম এনার্জি তৈরি হচ্ছে। অ্যানিমালসদের ক্ষেত্রে কিন্তু বারবার করে বলছি, ইথানলের জায়গায় ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। ওকে, অ্যানারোবিক রেসপিরেশনেরও আরেকটা নাম আছে, এটাকে বলা হয় হচ্ছে কি অ্যানক্সিবায়োটিক। অ্যানক্সিবায়োটিক রেসপিরেশন, ঠিক আছে? আচ্ছা, এটা কারা করে? অ্যানারোবিক রেসপিরেশনটা কারা করে? অ্যানারোবিক রেসপিরেশনটা generally is undergone by certain bacteria and fungi, and কখনো কখনো জার্মিনেটিং সিডস যারা deprived of air, তারাও মাঝে মাঝে অ্যানারোবিক্যালি রেসপায়ার করে। জার্মিনেটিং সিডস যাদের এয়ারের প্রেজেন্স নেই, কিন্তু ওদের তো ফেটে ওই প্লান্ট বা স্যাপলিংটা বের করতে হবে, প্রিমুল এবং র্যাডিকেলটা বের করতে হবে, তখন তারা অক্সিজেনের অ্যাবসেন্সেই অ্যালকোহল তৈরি করা শুরু করে এবং এনার্জি তৈরি করা শুরু করে। খুব সামান্য এনার্জি তৈরি হয়, বাট তৈরি করা শুরু করে। জার্মিনেটিং সিডস deprived of, ঠিক আছে? তাহলে এয়ারোবিক রেসপিরেশনের এন্ড প্রোডাক্টস আমরা কি কি দেখলাম? কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার, আর 38 ATP, এটা কিন্তু মাথায় রাখবে। আর অ্যানারোবিক রেসপিরেশনের এন্ড প্রোডাক্টস আমরা কি দেখলাম? ইথানল, কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড 2 ATP, 2 molecules of adenosine triphosphate. Okay, now we will start with the second part of the chapter, that is experiments on respiration in plants. Our first experiment is to show that oxygen is used up during respiration. আমরা দেখতে পাচ্ছি এইখানটাতে একটা সেট আপ করা আছে, নিচটাতে বিকারের মধ্যে জল রাখা আছে, ঠিক আছে? নিচে বিকারের মধ্যে জল রাখা আছে দেখতে পাচ্ছি এখানে, আর এখানে একটা লম্বা দুটো দিকেই ডেলিভারি টিউব কানেক্টেড আছে। এই জায়গাটাতে প্লাস এতে, কনিক্যাল প্লাস এতে, হ্যাঁ, কনিক্যাল প্লাস এতে ওয়েট কটন উলের ওপরে জার্মিনেটিং সিডস রাখা আছে, আর আরেকটা প্লাস বিতে ওয়েট কটন উলের ওপরে ডেড বিনস রাখা আছে। আচ্ছা, এই সেট আপটায় তোমাকে যেটা দিতে হবে, একটুখানি অ্যান্টিসেপটিক দিয়ে দিতে হবে। অ্যান্টিসেপটিক ইউজ করতে হবে। অ্যান্টিসেপটিকটা তুমি কেন ইউজ করবে এই জায়গাটাতে? ওয়াই উড ইউ ইউজ দ্য অ্যান্টিসেপটিক? অ্যান্টিসেপটিক যেমন কার্বলিক অ্যাসিড ইউজ করে নিতে পারো। হুম, দেখো, বিনস গুলো তো ডেড, তো যাতে কোনো ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি বা ব্যাকটেরিয়াল অ্যাকশন করে ফার্দার ডিকম্পোজিশন না হয়, তাহলে ব্যাকটেরিয়াটা যদি ডেড বিনস এর উপরে কাজ করে, ব্যাকটেরিয়া উইল রেসপায়ার, অ্যান্ড সেখান থেকেও কিছুটা পরিমাণে কার্বন ডাইঅক্সাইড তৈরি হতে পারে। তার জন্য যাতে সেইটা না হয়, সেই জন্য অ্যান্টিসেপটিকটা দিয়ে দেওয়া, যাতে ব্যাকটেরিয়াল গ্রোথটা না হয় কোনোভাবে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্টিসেপটিক ইজ অ্যাডেড টু প্রিভেন্ট দ্য ব্যাকটেরিয়াল গ্রোথ। ঠিক আছে, এবার দেখো, এই ফ্লাস্কটার মধ্যে তো এয়ার রয়েছে, নর্মাল এয়ার রয়েছে, রাইট? এই ফ্লাস্কটার ভেতর থেকে যখন রেসপিরেশনটা, জার্মিনেটিং বিনসটা রেসপায়ার করবে, অ্যান্ড ডেড বিনসটা ডেফিনেটলি ইট ইজ ডেড, ইট ওন্ট রেসপায়ার। ফ্লাস্কটা থেকে যখন রেসপিরেশনটা হবে জার্মিনেটিং বিনসে, মানে বিনসে তোমার ইন দ্য কনিক্যাল ফ্লাস্কে, তখন কি হবে বলো? এরিয়াল অক্সিজেন গুলো অ্যাবজর্ব হবে। অক্সিজেন গুলো অ্যাবজর্ব হবে যখন, তখন আফটার জার্মিনেশন এই জার্মিনেটিং বিনস গুলো রেসপিরেশনাল প্রসেস দিয়ে কি ইভলভ করবে বলো? কার্বন ডাইঅক্সাইড রিলিজ করবে। কার্বন ডাইঅক্সাইড যদি রিলিজ করে, সেই কার্বন ডাইঅক্সাইডটা will immediately get absorbed in the soda lime, রাইট? কার্বন ডাইঅক্সাইড, সোডা লাইম মানে কি? সোডা লাইম মানে হচ্ছে a mixture of soda lime is a mixture of NaOH and CaO। সোডা লাইম কি করে? absorbs CO2,
তাহলে কি হচ্ছে, ফ্লাস্ক এতে অ্যাবজর্পশন অফ এরিয়াল অক্সিজেন হচ্ছে, রাইট? তারপর এরিয়াল অক্সিজেন অ্যাবজর্ব হয়ে কি হচ্ছে বল, রেসপিরেশন হচ্ছে। রেসপিরেশন হওয়ার ফলে রিলিজ অফ CO2 হচ্ছে। রিলিজ অফ CO2 হওয়ার পরে সেই কার্বন ডাই অক্সাইডটা কে অ্যাবজর্ব করে নিচ্ছে, অ্যাবজর্ব বাই সোডা লাইম। তাহলে এইখানটাতে যেহেতু অক্সিজেনটাও ইউটিলাইজড হয়ে যাচ্ছে, জার্মিনেটিং বিনস গুলো অক্সিজেনটাও ইউটিলাইজ করে নিচ্ছে, এবং তার ফলে যে কার্বন ডাই অক্সাইডটা বেরোচ্ছে সেটা আবার অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। তাহলে এইখানটাতে একটা ভ্যাকিউম তৈরি হচ্ছে, মানে একটা পার্শিয়াল লো প্রেশার তৈরি হচ্ছে না? সেই লো প্রেশারটা হওয়ার জন্য এখান থেকে তো অ্যাটমসফিয়ারিক প্রেশার কাজ করছে, তাই তো? আউটার অ্যাটমসফিয়ারটা এই জলের লেয়ারটার উপর প্রেশার দিচ্ছে, তার জন্য কিছুটা পরিমাণ জল এর ভেতর থেকে ঢুকে কিছুটা উঠে যাবে, টু ফুলফিল দ্য স্পেস ভেকেন্ট ইনসাইড দ্য ফ্লাস্ক এ। কিন্তু এই সিচুয়েশনটা তো ফ্লাস্ক বি বা কন্টেনার বি তে হচ্ছে না, কন্টেনার ফ্লাস্ক বি তে হচ্ছে না, কারণ না এখান থেকে না এই সিডস গুলো রেসপায়ার করছে, না অক্সিজেনকে টানছে, না কার্বন ডাই অক্সাইড রিলিজ করছে, না এখানে কোনো রকম পার্শিয়াল লো প্রেশার ক্রিয়েট হচ্ছে, যার ফলে এই জলের লেয়ারটা উঠছে না। কথা বোঝা গেল? তাহলে এখানে আলটিমেটলি কি হচ্ছে, হোয়াট ডু উই অবজার্ভ a rise in the level of water um, in setup A through the delivery tube due to the absorption of the oxygen or the carbon dioxide. অক্সিজেনটা কে অ্যাবজর্ব করছে, জার্মিনেটিং বিনসটা। আর জার্মিনেটিং বিনসটা কি ইভলভ করছে বল, কার্বন ডাইঅক্সাইড রিলিজ করছে ডিউ টু দ্য প্রসেস অফ রেসপিরেশন, এবং ওই কার্বন ডাইঅক্সাইডটাকে ফার্দার কে অ্যাবজর্ব করছে, সোডা লাইমটা অ্যাবজর্ব করছে, যার ফলে একটা পার্শিয়াল ভ্যাকুয়াম তৈরি হচ্ছে। এবং ফার্দার এটাকে যদি আমরা কনফার্মেটরি টেস্ট হিসেবে যদি ইউজ করতে পারি, মানে আর একটা যদি টেস্ট করতে চাই, তাহলে তুমি যদি একটা বার্নিং স্প্লিন্টার নিয়ে আসো, একটা গ্লোয়িং স্প্লিন্টার নিয়ে আসো, তাহলে সেই ক্ষেত্রে বা একটা ক্যান্ডেল নিয়ে আসো, চলো এই ফ্লাস্ক বিটার ভেতরে যদি তুই কোনোভাবে একটা গ্লোয়িং স্প্লিন্টার বা একটা বার্নিং ক্যান্ডেল ঢোকাস, তাহলে দেখবি ফ্লাস্ক বি এর ভেতরে যে ক্যান্ডেলটা আছে সেটা কিছুক্ষণ জ্বলছে। কেন? তার ভেতরে তো কোনো গ্যাস ইউটিলাইজই হয়নি, কারণ বিনস গুলো তো ডেড, ও তো অক্সিজেন টানেই, যা অক্সিজেন ইনিশিয়ালি থাকার এখনো তাই রয়েছে, তাই কিছুক্ষণ ক্যান্ডেলটা জ্বলবে। কিন্তু কন্টেনার এর সমস্ত অক্সিজেন গুলো ইউটিলাইজড হয়ে গেছে, তার জন্য তুমি যদি একটা ক্যান্ডেলকে ওই কন্টেনার এ তে ঢোকাও, তাহলে ইমিডিয়েটলি কিন্তু সেটা পুরোপুরি এক্সটিংগুইশড হয়ে যায়, কারণ ওর ভেতরে অক্সিজেন নেই, পুরোপুরি অক্সিজেনটা জার্মিনেটিং বিনস গুলো টেনে নিয়েছে, রাইট? তাহলে লেভেল অফ ওয়াটার, লেভেল অফ ওয়াটার ইন ডেলিভারি টিউব এ rises, তাই তো? বোঝা গেছে এটা? নেক্সট এক্সপেরিমেন্টে আমরা যাই, সেকেন্ড এক্সপেরিমেন্ট। Second experiment is to prove that CO2 is produced during respiration germinating seeds অথবা plants। এই এক্সপেরিমেন্টটা দু রকম ভাবে করা যেতে পারে, তাই জন্য দুটো সেটআপ আমি, একটা সেটআপ আমি ছবি স্টিক করেছি আর একটা সেটআপ আমি এঁকে নিয়েছি। এই ক্ষেত্রে আমরা দেখি ফার্স্ট কেসে দুটো সেটআপ করা আছে, তাই একটা হচ্ছে রাউন্ড বটম প্লাস কে নেওয়া আছে, একটা রাউন্ড বটম প্লাস বি নেওয়া আছে। এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েট উল রাখা আছে, ওয়েট কটন উল রাখা আছে, এবং তার ভিতরে নর্মালি সোফট বিনস আর অ্যালাইভ একদম সুন্দর সোফট বিনস রাখা আছে, আর একটাতে বয়েলড বিনস রাখা আছে। আবার এই জায়গাটাতে টু অ্যাভয়েড ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি আমাদের কিন্তু একটু পরিমাণে এখানে একটু পরিমাণে অ্যান্টিসেপটিক অ্যাড করতে হবে। অ্যান্টিসেপটিক শুড বি অ্যাডেড।
অ্যান্টিসেপ্টিকের এক্সাম্পল বলে দিয়েছি আমি, কার্বলিক অ্যাসিড। এই অ্যান্টিসেপ্টিকটা কেন আমরা অ্যাড করছি? অ্যান্টিসেপ্টিকটা অ্যাড করছি টু প্রিভেন্ট bacterial growth on dead seeds, which would otherwise respire and release কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে? আচ্ছা, এবার ডেড বিনস গুলো মানে বয়েলড বিনস গুলো তো ডেফিনেটলি রেসপিরেশন করবে না। তাহলে রেসপিরেশন যদি না করে, ভেতরে তো এয়ার আছে, রেসপিরেশন যদি না করে তাহলে কার্বন ডাইঅক্সাইড রিলিজ হবে না। কিন্তু এরা তো, এখানে তো কিছুটা এয়ার আছে, এখন এখান থেকে এরিয়াল অক্সিজেন গুলোকে কালেক্ট করবে এবং প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড রিলিজ করবে, তাই তো? কার্বন ডাইঅক্সাইড রিলিজ করবে। এবার ফ্লাস্ক এতে তাহলে আস্তে 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 কি হবে বল, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বাড়তে শুরু করবে। এবার দেখো, এই সেটআপটা মানে সেটআপ এটাকে যদি অনেক দিন ধরে 3-4 দিন রাখার পর বা 1 সপ্তাহ রাখার পর অনেকটা কার্বন ডাইঅক্সাইড জমতে শুরু করবে। সেটাকে যদি তুমি একটা লাইম ওয়াটার কন্টেনিং একটা টেস্ট টিউবের মধ্যে যদি তুমি ইনভার্ট করে ভাবে ঢেলে দাও, বা ইউ অ্যালাউ দ্য গ্যাস টু কাম ইন কন্ট্যাক্ট উইথ লাইম ওয়াটার, ইউ উইল সি দ্যাট লাইম ওয়াটার হ্যাজ টার্ন মিল্কি। লাইম ওয়াটার মানে বেসিক্যালি কি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে কার্বন ডাইঅক্সাইড যদি ইন কন্ট্যাক্টে আসে, তাহলে ইট উইল রিঅ্যাক্ট টু ফর্ম ক্যালসিয়াম কার্বনেট। ওকে, ঠিক আছে? তার জন্য অ্যাকচুয়ালি ঘোলাটে হয়ে যায়, মিল্কি। তো ঘোলাটে হয়ে যাওয়াটা কি বলে, লাইম ওয়াটার টার্নিং মিল্কি। আচ্ছা, এবার এই এক্সপেরিমেন্টটা একটু দেখি। এই এক্সপেরিমেন্টাল সেটআপটা যদি আমরা লেবেলিং করি, একই এক্সপেরিমেন্ট, এটাও টু প্রুভ দ্যাট কার্বন ডাইঅক্সাইড ইজ রিলিজ ডিউরিং দ্য রেসপিরেশন ইন প্লান্টস। ওকে, এইখানটাতে কি আছে আমাদের, এয়ার পাস করা হচ্ছে। হুম, এখানে একটা স্টপার আছে, এর ভেতর থেকে এয়ার পাস করা হচ্ছে, কিন্তু এইখানটাতে রেখে দেওয়া আছে সোডা লাইম। তাহলে এই এয়ারটা যদি সোডা লাইম কন্টেনারের ভেতর থেকে পাস করে, তাহলে এয়ারের ভেতরে কি থাকবে না বল, এয়ারের ভেতরে কার্বন ডাইঅক্সাইড থাকবে না, শুধুমাত্র তোমার কার্বন ডাইঅক্সাইডটা ছাড়া বাদ বাকি এয়ারটা ঢুকবে। তাহলে ঢুকছে কার্বন ডাইঅক্সাইড লেস এয়ারটা এখান থেকে ঢুকছে। এবার এখানে জাস্ট টু ক্ল্যারিফাই, এই জায়গাটাতে লাইম ওয়াটার অ্যাড করা আছে। এই লাইম ওয়াটারটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার অবস্থাতেই রয়েছে। কেন ক্লিয়ার অবস্থাতে রয়েছে, কারণ এখান থেকে যে এয়ারটা ঢুকেছে তার ভেতরে তো অলরেডি কার্বন ডাইঅক্সাইড তো নেই। কার্বন ডাইঅক্সাইড তো অলরেডি সোডা লাইমটা অ্যাবজর্ব করে নিয়ে বসে আছে। তাই জন্য এই লাইম ওয়াটারটা মিল্কি আর হলো না, ক্যালসিয়াম কার্বনেটের প্রেসিপিটেটও করলো না, ফর্মেশনও হলো না। এবার এইখান থেকে এই এয়ারটা বাই প্রেসার এই ডেলিভারি টিউবটা থেকে ঢুকছে। তাহলে এই এয়ারটার মধ্যে কি নেই বল, কার্বন ডাইঅক্সাইড কিন্তু নেই। তাহলে এটাকে লিখতে পারি আমরা কার্বন ডাইঅক্সাইড ফ্রি এয়ার। ওকে, এই কার্বন ডাইঅক্সাইড ফ্রি এয়ারটা এই গাছটাকে আমরা প্রোভাইড করছি। গাছের এখান থেকে কি প্রয়োজন, প্রচুর পরিমাণে O2 প্রয়োজন ফর রেসপিরেশন। গাছটা রেসপিরেশন করার জন্য O2টা নিচ্ছে। এবং কিছুক্ষণ পর আমি দেখতে পারলাম যে এই এখানেও লাইম ওয়াটার রাখা আছে। ঠিক আছে, এই লাইম ওয়াটারটা আস্তে আস্তে মিল্কি হয়ে যাচ্ছে। ঘটনাটা কি ঘটলো তার মানে, দেখ, ধরো 2-3 দিন পর, ঠিক আছে, আফটার 2 to 3 days, আফটার ইউ কিপ দ্য সেট আপ লাইক দিস ইনট্যাক্ট আফটার 2 to 3 days, ঠিক আছে, সেই সময় কি হচ্ছে, সেই সময় প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড রিলিজ হচ্ছে তো ডিউ টু রেসপিরেশন, তাই তো? এই কার্বন ডাইঅক্সাইড ফুল এয়ারটা এর ভেতর থেকে পাস করছে। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড ফিল্ড এয়ারটা এর ভেতর থেকে পাস করছে, কন্টেনিং CO2। এবং এটা যখন তোমার
তোমার লাইম ওয়াটারের এই সলিউশনটা থেকে পাস করছে, ইট ইজ টার্নিং দ্য লাইম ওয়াটার ঘোলাটে হয়ে যাচ্ছে বলে। একই জিনিস। ওকে, নেক্সট এক্সপেরিমেন্ট আমাদের, ঠিক আছে, একই একই এক্সপেরিমেন্ট আর একটা সেট আপ, ঠিক আছে, এটাও টু শো দ্যাট কার্বন ডাইঅক্সাইড ইজ ইভলভ ডিউরিং রেসপিরেশন। কি হচ্ছে এই সেট আপটাতেও যে কোনো একটা সেট আপ দিয়ে তোমাদের দিয়ে দিতে পারে হোয়াট ইজ দ্য এইম অফ দ্য এক্সপেরিমেন্ট, হ্যাঁ, লাইম ওয়াটারটা মিল্কি কেন হয়ে যাচ্ছে, বা সোডা লাইমের ফাংশন কি এখানে। ফার্স্টে একদম সেট আপ এটা আমরা দেখি, ঠিক আছে, আমি রেড ইউজ করছি। আমরা যদি সেট আপ বা ফ্লাস্ক এটা দেখি, ফ্লাস্ক এতে কি হচ্ছে, এখান থেকে এয়ার পাস করছিস ফ্লাস্ক এতে, এইখানে কেওইচ সলিউশন আছে, ঠিক আছে, কেওইচ কি করে, ওই একই কাজ করে, কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করে, ঠিক আছে। তাহলে যে এয়ারটা পাস করছি সেটাকে কিন্তু কার্বন ডাইঅক্সাইডটা রিমুভ করে দেওয়া হলো স্টেপ এতে। এবার কার্বন ডাইঅক্সাইড লেস এয়ারটা, তাহলে CO2 ফ্রি এয়ারটা তুই কন্টেনার বিতে পাস করাচ্ছিস। কন্টেনার বিতে তুই রেখে দিয়েছিস লাইম ওয়াটার, তুই দেখলি লাইম ওয়াটারটা ইজ ক্লিয়ার, লাইম ওয়াটার ইজ ক্লিয়ার, তার মানে ইট ইজ এভিডেন্ট দ্যাট এই এয়ারটার মধ্যে কার্বন ডাইঅক্সাইড নেই। এবার এই কার্বন ডাইঅক্সাইড ফ্রি এয়ারটা, কনফার্মড এয়ারটা কন্টেনার বি থেকে, মানে কনিক্যাল ফ্লাস্ক বি থেকে কনিক্যাল ফ্লাস্ক সি তে ঢুকছে, ক্লিয়ার। এখানে প্রচুর পরিমাণে জার্মিনেটিং সিডস আছে, জার্মিনেটিং সিডসটা প্রচুর পরিমাণে কিছু একটা রিলিজ করছে, কিছু একটা এয়ার রিলিজ করছে বা কিছু একটা গ্যাস রিলিজ করছে, সেটাকে বাই প্রেশার, এখানে সাকশন পাম্প লাগানো আছে, কনস্ট্যান্ট বেসিসে টানছে এদিকে এয়ারটা। তাহলে এই এয়ারটা ইজ পাসিং ফ্রম কন্টেনার সি টু কন্টেনার ডি which again contains lime water। এইবার আমরা দেখতে পাচ্ছি the lime water is turning again milky, তার মানে এই অবধি তো লাইম ওয়াটার, এই অবধি তো এয়ারটা ওয়াজ ফ্রি অফ CO2, এটাও তো CO2 ফ্রি এয়ারই ছিল। তাহলে CO2 টা কোন স্টেপটা অ্যাড হলো, ডেফিনেটলি কন্টেনার সিটাতে বা ফ্লাস্ক সিটাতে CO2 টা নতুন করে অ্যাড হলো। তাহলে কে অ্যাড করবে এখানে, জার্মিনেটিং সিডসটাই অ্যাড করবে। জার্মিনেটিং সিডস CO2 সিস্টেমে কি করে অ্যাড করতে পারে, বাই রেসপিরেশন, এয়ারোবিক রেসপিরেশন করছে, অক্সিজেন নিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড রিলিজ করছে, একই স্টেপ। তার জন্য এই এয়ারটা কন্টেন্স CO2 কন্টেনিং এয়ার। এই CO2 টা আসছে কোথা থেকে, বায়া এয়ারোবিক রেসপিরেশন। এই এয়ারটাই যখন এই লাইম ওয়াটার দিয়ে পাস করছে, তখন কার্বন ডাইঅক্সাইডটা লাইম ওয়াটারের সাথে ডিজলভ করে যাচ্ছে, রিঅ্যাক্ট করে যাচ্ছে, ক্যালসিয়াম কার্বনেটেড প্রেসিপিটেট ফর্ম করছে, এবং দেয়ারফর দ্য লাইম ওয়াটার ইজ টার্নিং মিল্কি, সিম্পল। ওকে, I hope it is clear. Now we go through the fourth experiment. Fourth experiment টা কি বলছে আমাদের দেখা যাক। This experiment is to show that respiration is an exothermic process. Respiration is an exothermic process, or heat is evolved during respiration। দেখো এই সেটআপটায়, সেটআপ এটা ধরে নে এ, আর এটা সেটআপ বি, ঠিক আছে, একটা থার্মাস ফ্লাস্কের ভেতরে। হ্যাঁ, থার্মাস ফ্লাস্কটা কেন ইউজ করেছি, এতে কোনো রকম হিট এক্সচেঞ্জ না হতে পারে বাইরে থেকে, কারণ হিট হিট যে রিলিজ হচ্ছে সেটাই আমাদের অবজেক্টিভ না। থার্মাস ফ্লাস্ক ইউজ করেছি, এবং আহ, এই জায়গাটাতে কন্টেনার এতে ড্রাই সিড ইউজ করা হয়েছে, কন্টেনার বিতে জার্মিনেটিং সিড ইউজ করা হয়েছে, ঠিক আছে। এবার এইখানটাতে দুটো থার্মোমিটার লাগিয়ে দেওয়া হয়েছে। ড্রাই সিডে ডেফিনেটলি ময়েশ্চার নেই, সুতরাং রেসপিরেশন করতে পারবে না, ক্লিয়ার। রেসপিরেশন যদি না করতে পারে তাহলে হিটও ইভলভ হবে না। এবার জার্মিনেটিং সিডে প্রপার কন্ডিশনস রয়েছে, ময়েশ্চারও রয়েছে, সিড কোড বার্স্ট হয়ে যেতে পারবে, জার্মিনেট করতে পারবে, প্রপার স্প্রাউটিং অফ দ্য প্লুমুল অ্যান্ড দ্য
radicals হবে এবং for the further process of the breakdown of glucose into energy, carbon dioxide and water vapor, it will release large amount of heat, যার জন্য এইখানের মানে সেটআপ বি তে থার্মোমিটারের রিডিংটা আস্তে আস্তে বাড়তে থাকবে, মানে থার্মোমিটারের মার্কিউরি লেভেলটা দেখো এখানে, আর প্লাস এতে মার্কিউরি লেভেলটা অনেকটাই নিচে। So this experiment proves that respiration is exothermic in nature, and which means that heat is evolved during respiration. ঠিক আছে, আবার এই একই জিনিস এখানে যদি তুমি বয়েলড ডেড সিডস রাখতে চাইতে ড্রাই সিডসও ইউজ করতে পারো, অথবা এই জায়গাটাতে ডেড সিডস যদি ইউজ করতে পারো, তাহলে তার সাথে তোমাকে দিতে হবে অ্যান্টিসেপটিক, রিজন সেম যেটা আমি দেখালাম উপরে। ঠিক আছে, কার্বলিক অ্যাসিড ইউজ করতে পারিস অর ফর্মালিন, যে কোনো। ঠিক আছে, এবার আমি যখন অ্যানারোবিক রেসপিরেশন পড়িয়েছিলাম, আই অলরেডি টোল্ড ইউ অল দ্যাট অ্যানারোবিক রেসপিরেশন যদি জার্মিনেটিং, এমনিতে তো ফাঙ্গি ব্যাকটেরিয়া এরা অ্যানারোবিক্যালি মাঝে মাঝে রেসপায়ার করতেই পারে, there are few strains of bacteria, few classes of fungi that can respire anaerobically, but germinating seeds যখন অক্সিজেন অ্যাবসেন্ট থাকে তখন ওদের তো বাঁচতে হবে, ওদের তো স্প্রাউটিং করতে হবে, তখন ওরা অ্যানারোবিক্যালি রেসপায়ার করতে পারে। এটারই একটা এক্সাম্পল হচ্ছে কি এই এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্টের তাহলে এম আমাদের কি হবে? এম ইজ টু প্রুভ anaerobic respiration in germinating seeds. ঠিক আছে, দেখো কি করা হচ্ছে, জার্মিনেটিং সিডটা এরকম একটা মার্কিউরি কন্টেনিং একটা ফ্লাস্কে ওপরে টেস্ট টিউব ইনভার্টেড করে রেখে দেওয়া আছে। কিছুদিন পর আফটার 2 to 3 days আমরা দেখতে পারবো যে এই জায়গাটাতে প্রচুর পরিমাণে গ্যাস জমে গেছে এবং মার্কিউরি লেভেলটা দেখো এখানে পুরো ফুল ছিল না, মার্কিউরি লেভেলটা, মার্কিউরি লেভেলটা আস্তে আস্তে ড্রপ করে যাচ্ছে। তার মানে ডেফিনেটলি ওপর থেকে কোনো একটা হাওয়ার প্রেশার দেখে বুঝতেই পারছি কোনো একটা গ্যাসের প্রেশারে এই মার্কিউরি লেভেলটা ড্রপ করছে, তাই তো। এবার জার্মিনেটিং সিডস গ্যাস কখন রিলিজ করবে? যখন সে রেসপায়ার করছে, আদারওয়াইজ কেন রিলিজ করবে? এবার গ্যাসটা কি গ্যাস সেটা প্রুফ করার জন্য কি করবে? এটাকে এক তো আমরা কেওইচ সলিউশন থেকে পাস করে দিতে পারি। ঠিক আছে, the carbon dioxide can be tested by introducing a stick of potassium hydroxide। ঠিক আছে, অথবা আর একটা যেটা করতে পারি, এই গ্যাসটাকে কালেক্ট করে আমরা লাইম ওয়াটারের ভেতর থেকে পাস করে দিতে পারি, লাইম ওয়াটার সলিউশন। এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে এখানে গ্যাসটার পরিমাণটা খুব কম, তাই জন্য লাইম ওয়াটার ইজ নট আ ভেরি গুড ওয়ে অফ টেস্টিং আউট দ্য গ্যাস। সো এই কার্বন ডাইঅক্সাইডটা, দিস কার্বন ডাইঅক্সাইড CO2 ক্যান বি টেস্টেড বাই introducing a stick of KOH into the test tube। ঠিক আছে, যাতে কি করবে, this KOH stick will float up to the mercury and on coming into the contact with the gas it will absorb the carbon dioxide, আর কার্বন ডাইঅক্সাইডটা যদি KOH স্টিকটা অ্যাবজর্ব করে নেয় এই মার্কিউরি লেভেলটা আবার রাইজ করে যাবে। ঠিক আছে, into the test tube which will float up through the mercury level বা through the mercury লেখো, through the mercury and coming
in contact with the gas absorbs the CO2, আমরা দেখবো absorption হয়ে গেল, and the level of mercury will again rise. ঠিক আছে, তুমি যদি এটার একটা কন্ট্রোল সেট আপ করতে চাও তাহলে সেটাও করতে পারো, যে একটা সিমিলার সেট আপ করলে জার্মিনেটিং সিডস এর জায়গায় এটাকে তুমি দিয়ে দিলে একটা ডেড, কয়েকটা 4-5টা ডেড সিডস দিয়ে দিলে ইউ উইল বি এবল টু অবজার্ভ দ্যাট এখানে কোনো রকম কোনো গ্যাস প্রোডাকশনও হচ্ছে না। হ্যাঁ, গ্যাস প্রোডাকশন যদি না হয় তাহলে এই উপর থেকে চেপে মার্কুরি লেভেলটাকে নিচে নামিয়ে দেওয়া, the mercury level will remain the same, there will be no lowering of the gas. That is your control setup for this experiment. ঠিক আছে, এবার আমাদের একটা লাস্টের ছোট্ট টপিক বাকি আছে, দ্যাট ইজ রেসপিরেশন অ্যান্ড ফটোসিনথেসিসের ডিফারেন্স। দেখো, রেসপিরেশন অ্যান্ড ফটোসিনথেসিস অনেক দিক থেকে দিজ আর ডিস্টিংক্টলি অপোজিট প্রসেস। একটা তো বলে দিলাম, একটা তো ক্যাটাবলিক প্রসেস, একটা অ্যানাবলিক প্রসেস, এন্ড দে আর কমপ্লিমেন্টারি টু ইচ আদার। ঠিক আছে, রেসপিরেশন বলেছিলাম তোমাদের সারাদিন হতে পারে, কিন্তু ফটোসিনথেসিস কিন্তু শুধুমাত্র ইন দ্য প্রেজেন্স অফ ফোটন পার্টিকেল, দ্যাট ইজ লাইট এনার্জি হওয়া পসিবল, তাই তো? এবার ফটোসিনথেসিস আর রেসপিরেশনের যদি আমরা ডিফারেন্স একটু দেখতে চাই, রেসপিরেশন অ্যান্ড ফটোসিনথেসিসের যদি ডিফারেন্স দেখতে চাই, respiration occurs in all living cells, animals হোক, plants হোক, fungi হোক, bacteria হোক, aerobic হতে পারে, anaerobic হতে পারে, whatever it is, respiration occurs in all living cells. আর photosynthesis occurs only in presence of chlorophyll. ঠিক আছে, রেসপিরেশনের জন্য কিন্তু respiration can take place in all the time, can occur at all times, কিন্তু photosynthesis occurs only during the day, অথবা in presence of sunlight ও লিখতে পারো। in sunlight লেখার দরকার নেই, in presence of light, any form of light। ঠিক আছে, নেক্সট, রেসপিরেশনের জন্য কি কি প্রয়োজন হয়? একটা হচ্ছে uses O2 and গ্লুকোজ, তাই তো? ফটোসিনথেসিস কি কি ইউজ করে র মেটেরিয়াল হিসেবে? uses CO2 and water। রেসপিরেশনের ক্ষেত্রে CO2 is released as an end product, আর photosynthesis O2 is released as an end product, right? রেসপিরেশনের ক্ষেত্রে প্লান্টের ভেতরে যে কেমিক্যাল এনার্জিটা স্টোর, দ্যাট ইজ কনভার্টেড পার্টলি ইনটু হিট এনার্জি এন্ড পার্টলি ইনটু মেটাবলিক্যাল এনার্জি অর ইউজফুল এনার্জি দ্যাট ইজ রিকোয়ার্ড ফর ডিফারেন্ট টাইপস অফ মেটাবলিজম অর ভেরিয়াস অ্যাক্টিভিটিস। সেটা হচ্ছে, তাহলে কেমিক্যাল এনার্জি থেকে, গুছিয়ে লিখবে, কেমিক্যাল এনার্জি ইজ partly converted to heat and partly into
useful energy for various activities. আর এখানে কি হয়? Light energy is converted into food তৈরি হচ্ছে না, chemical energy. ওকে, এটাতে কি হচ্ছে? গাছের ওয়েট লস হয়ে যাচ্ছে, গ্লুকোজটা ব্রেকডাউন হয়ে যাচ্ছে, কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাচ্ছে, তাহলে এটা রেজাল্টস ইন ওয়েট লস। আর এটা রেজাল্টস ইন ওয়েট গেইন। নেক্সট, এটাতে কি হচ্ছে? ফুড ইজ ব্রোকেন ডাউন। তো ফুড মানে এখানে গ্লুকোজ, হ্যাঁ, ডাউন। এটা কি প্রসেস বলো? ক্যাটাবলিক প্রসেস। আর এখানে ফুড ইজ প্রডিউস, তাহলে এটা কি প্রসেস? অ্যানাবলিক প্রসেস। কনস্ট্রাকটিভ প্রসেস, এটা আমি ইনিশিয়ালি লিখে দিয়েছিলাম। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো আমি তোমাদের বলেছিলাম যে রেসপিরেশন প্লান্টস আর অ্যানিমালস এ হালকা ডিফারেন্স আছে। ঠিক আছে, ফর এক্সাম্পল যেমন প্লান্টসে দের ইজ নো gaseous ট্রান্সপোর্ট, রেসপিরেটরি গ্যাসেস কি করে, সিম্পলি ডিফিউজেস ইন অ্যান্ড আউট ফ্রম সেল টু সেল বাই ডিফিউশন। ওকে, এবার অ্যানারোবিক রেসপিরেশনে যেটা হয় সেটা হচ্ছে কি মেজর পয়েন্ট অফ ডিফারেন্স। প্লান্টস এর ক্ষেত্রে যদি অ্যানারোবিক রেসপিরেশন হয়, অ্যানারোবিক রেসপিরেশন যদি প্লান্টে হয় কি তৈরি হয়? প্রডিউসেস ইথাইল অ্যালকোহল, অথবা এটাকে ইথানলও বলতে পারি, অ্যাজ এন প্রোডাক্ট। In animals produces lactic acid as end product। ঠিক আছে, আর প্লান্টের ক্ষেত্রে খুব সামান্য এটিপি তৈরি হয়, খুব সামান্য হিট তৈরি হয়, কিন্তু অ্যানিমালসদের ক্ষেত্রে কিন্তু লার্জ অ্যামাউন্ট অফ এটিপি এবং লার্জ অ্যামাউন্ট অফ হিট জেনারেট। ঠিক আছে, so here we complete with our chapter respiration. Make proper notes, and if you have any further doubts regarding this chapter, we will go through it again while revising.